এবারে 26-এর নির্বাচন আমাদের কাছে দেশ রক্ষার লড়াই। আরে আপনি ক্ষমতায় আসবার আগে গিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভায়। আপনি বলেছিলেন এই সমস্ত বেআইনি বাংলাদেশি লোকেদের নাম কেটে দেওয়া উচিত। ভয়ঙ্কর চিন্তার। হিন্দুরা তাদের জান মাল সম্মান সমস্ত কিছু সুরক্ষিত রাখতে পারবে কিনা সেটা ইনস্টেক চলে গেছে প্রশ্ন। জিহাদি মানে এরা অধঃপতিত হচ্ছে সামগ্রিক সামাজিক ব্যবস্থা। এদের লক্ষ্য হচ্ছে হত্যা করব, মানুষ মারবো, হ্যাঁ খুন করব, সন্ত্রাসবাদ তৈরি করব। তা আমার বক্তব্য হচ্ছে যে সেই জিহাদিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোথায় বাধে বামপন্থী তার নেই। মা মানুষটার ব্যাপারে আর কদিন পর বলবো। আর মাটির জায়গায় এখন চলে এসেছে র্যাম্প। তৃণমূল কংগ্রেস এখন র্যাম্পে চলে গেছে, যেটা কালকে হেঁটেছেন। আরে পুরো ডাব্বাজি। ওই ব্যাটার ছেলেরাই আগে থেকে সব করে রেখেছে, 3-4টা করে কেস সেট করে রেখেছে, এগুলো প্ল্যান। বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রশ্নচিহ্ন সামনে উঠে আসছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক গ্রেটার বাংলাদেশের মানচিত্র তৈরি হচ্ছে। শঙ্কুদেব পণ্ডার সাথে একটু আগে কথা হচ্ছিল। বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ কিন্তু প্রচন্ডভাবে অ্যাক্টিভলি কাজ করছে, কারণ যেহেতু এটা পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে। এবং কেন বাংলাদেশকে নিয়ে ভারত বিশেষ চিন্তিত, কারণ পাশের দেশটাই হচ্ছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গে ইলেকশন সামনে, একটা বিরাট বড় পলিটিক্যাল সিনারিও তৈরি হতে চলেছে। সরাসরি আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাবো, যে আপনার সাথে একটু আগে এই মানচিত্র বা এই বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল। আজকের দিনে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভারতবর্ষের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? যদি এটা রাজ্যে বসে সম্ভব নয় বোঝা, তাও যেহেতু আপনি এই রাজ্যের বাসিন্দা, আপনি এটা বুঝতে পারবেন, তাই জিজ্ঞেস করা। দেখুন, বাংলাদেশ নিয়ে একের পর এক পদক্ষেপ কিন্তু ভারত সরকার নিতে শুরু করেছে। আপনারা সেটা খুব সূক্ষ্মতার সাথে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। প্রথমে বাংলাদেশের এই পরিস্থিতিতে সবার আগে ভারত সরকার যেটা করা স্টার্ট করেছে সেটা হচ্ছে দেশের ভেতরে যে বিপুল সংখ্যক বাংলাদেশিরা রয়েছে, তাদের বিভিন্ন সেট রয়েছে, সেই সেট আগে আইডেন্টিফাই করো, ডিপোর্ট করো, না হলে ডিস্ট্রয় করো। সেই প্রসেসটা স্টার্ট হয়েছে। তাতে যারা বাধা দিচ্ছেন তাদের অন্য এরিয়া অফ ইন্টারেস্ট আছে, শুধু ইলেকশনের ইন্টারেস্ট আছে বলে আমি মনে করি না। আনসারুল্লাহ বাংলা টিমের মতো একটা অর্গানাইজেশন বা যে আইএসআই এর একাধিক ফ্রন্টাল অর্গানাইজেশন যেগুলো বাংলাদেশে তৈরি হয়েছে, তাদের ছোট ছোট মডিউল এই পশ্চিম বাংলাকে বেস করে তৈরি হয়ে গেছে এবং পশ্চিম বাংলার দরজা দিয়ে ঢুকে সেটা সারা ভারতবর্ষের বহু জায়গায় স্প্রেড করে গেছে। ফলে এসআইআর কে আপনি নর্মালি একটা ইলেকটোরাল রোল তৈরি করবার প্রসেস হিসেবে দেখবেন না। এই এই রোল তৈরি করার সাথে সাথে আইডেন্টিফাইড হয়ে যাবে যে কারা কারা হচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারী রয়েছে। আমি শরণার্থীর কথা বলছি না, কিন্তু শরণার্থীদের সাথে আমাদের সিম্প্যাথি রয়েছে, যারা হিন্দু ধর্ম পালন করবার জন্য ওখানে আক্রান্ত হয়েছেন, কেউ অন্য ধর্ম পালন করবার জন্য আক্রান্ত হয়েছেন, এদেশে চলে এসেছেন। ইভেন যারা অন্য ধর্মের কিন্তু তারা ওই অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে যাদেরকে মারধর করেছে, তারা এদেশে চলে এসেছেন। সেক্ষেত্রে ভারত তাদের সুরক্ষার ব্যবস্থা করবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যারা এখানে বসে সরাসরি ভারতের ক্ষতি করতে পারেন, আগে ভারত সরকার, তাদের স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের ইন্টেলিজেন্স ব্যুরো আস্তে করে প্রসেস স্টার্ট করেছে টু আইডেন্টিফাই দেম। তারপর তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে। বহু লোক চলে গেছে। যারা ডিপোর্ট করেননি, যারা কায়দা করে এখনো বসে আছেন, যারা তৃণমূল কংগ্রেসের সরকারের সৌজন্যে জালি আইডেন্টিটি কার্ড নিয়েছেন, নিয়ে এখানে সেট আপ এস্টাবলিশ করে ফেলেছেন, অ্যাসেট হয়ে গেছেন আইএসআই, অ্যাসেট হয়ে গেছেন বাংলাদেশের এই সমস্ত হচ্ছে সংগঠনের, তাদেরকে আগে ঘর সাফাইয়ের কাজে তাদেরকে আইডেন্টিফাই করে বের করে দিতে হবে। শুধু আপনার যেহেতু শুরুটা সাংবাদিকতার মাধ্যমে হয়েছে, পলিটিক্স বা সাংবাদিকতা এর মধ্যে এবং গিয়েছে। এবং আমি 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 আরো একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ। কথা বলবো, আপনি লক্ষ্য করে দেখবেন। ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর, এই সফরের মোস্ট ইম্পর্টেন্ট লাইন কি? আপনি আমায় বলতে পারেন বিজেপি আসবে কি আসবে না, নির্বাচনে কে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, সাংগঠনিক কি হবে কি হবে না, এগুলো সব, এগুলো হাইয়াস, এগুলো সব তার রাজনৈতিক বিষয়। কিন্তু মোস্ট প্রশাসনিক কমিউনিকেশন হচ্ছে যে একটা রাজ্য সরকারকে আজকে উনি 30 বার ধরে বলছেন যে 500 কিলোমিটার আপনি ফাঁকা রেখে দিয়েছেন, আমাকে দিয়ে দিন, আপনার পয়সা নেই। আরে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াকশন কি দিলেন? বললেন ঘেঁচু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল যে এইসব ঘেঁচু টেচু না বলে সরাসরি ওই কাগজটা ছুঁড়ে মারা, যে কাগজে উনি অফিসিয়ালি বলবেন যে এতজনকে আমি হচ্ছে ব্যবস্থা করে এই এত স্কোয়ার ফিট জমি বা এত বর্গ কিলোমিটার জমি আমি ফেন্সিং এর জন্য দিয়ে দিলাম। এটা উনি বললেন না, উনি বললেন আমি ঘেঁচু করেছি। কেন?
কারণ একজন মুখ্যমন্ত্রী হুম। তিনি নিজেকে আস্তে আস্তে বিরোধী নেত্রী হিসেবে আবর্তিত করছেন, তৈরি করছেন। সেই দিকে উনি চলে গেছেন, কারণ উনি বুঝেছেন যে 26-এর নির্বাচনে তার সরকার তৈরি হবে না। সেই কারণে বিরোধী নেত্রী হিসেবে যা করা দরকার সেটাই করছেন। যদি উনি মুখ্যমন্ত্রী হিসেবে করতেন, তাহলে উনি একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রবলেমটাকে অ্যাড্রেস করতেন, বলতেন যে হ্যাঁ আমি জমি দিয়ে দিচ্ছি, আপনি করুন 7 দিনের মধ্যে, আপনি করুন 2 মাসের মধ্যে, আপনি করুন 1 বছরের মধ্যে। আরে আপনি আপনি ক্ষমতায় আসবার আগে গিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভায়। আপনি বলেছিলেন এই সমস্ত বেআইনি বাংলাদেশি লোকেদের নাম কেটে দেওয়া উচিত। হুম। আপনি আপনি আজও 21শে জুলাই পালন করেন, নো ভোট নো আইডেন্টিটি কার্ড ডিমান্ড করে। আপনি, যদিও তার কমিশনের রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, হুম। জাস্টিস তারা পায়নি। আমার বক্তব্য, আপনি কি করে বলছেন যে আমি এসআইআর এর বিরোধিতা করব? আপনি কি করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছেন না? এইটা আপনার রাজনৈতিক অভিসন্ধি হতে পারে, কিন্তু এইটা করতে গিয়ে আপনি ভারতের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সুরক্ষা এবং ভারতবর্ষের ভবিষ্যৎকে ইনস্টেক ফেলে দিচ্ছেন। তাই আমি আপনার এই বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এটা বলতে চাই যে এবারে 26-এর নির্বাচন আমাদের কাছে একটা রাজনৈতিক লড়াই নয়। হুম। এবারে 26-এর নির্বাচন আমাদের কাছে দেশ রক্ষার লড়াই, ভারতবর্ষকে সুরক্ষিত রাখবার লড়াই, যে সুরক্ষা তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের জন্য বিঘ্নিত হচ্ছে। ফলে এবারের নির্বাচনে আপনি 3 টাকা পেলেন কি 5 টাকা পেলেন কি 4 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করলেন কি তার কোনো বা সহযোগী চুরি করলেন কি ডাকাতি করলেন, ইমমেটেরিয়াল। এটা মেটেরিয়াল যে আগামী দিনে পশ্চিম বাংলা ভারতবর্ষের অন্তর্গত থাকবে কি থাকবে না। এটা খুব সিগনিফিকেন্ট, মানে অমিত শাহ যখন কেবলমাত্র নিজে বলছেন প্রেস কনফারেন্সে 20 মিনিট 43 সেকেন্ডের হচ্ছে নিজে বলেছেন, যার মধ্যে 6 মিনিট 53 সেকেন্ড তিনি বলছেন বাংলাদেশের সীমান্ত এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন না ইত্যাদি ইত্যাদি। তিনি একটা জায়গা বলেছেন, হয়তো বিএসএফ কে দায়ী করছেন, তাহলে রাজ্য প্রশাসন কি করছে, থানার যারা পুলিশ অফিসার তারা কি করছেন, কি করে খুঁজে বার করছেন না, তাদেরকে শেল্টার দিচ্ছেন কি করে, এই ব্যাপারটা তিনি বারবার অ্যাটাক করেছেন কিন্তু। আপনি জানেন না, তৃণমূল ভবন আগে যেখানে ছিল হুম। তার পেছনে গুলশন কলোনি বলে একটা গুলশন কলোনি আছে, এখনো আছে। হুম। সেখানে গিয়ে খবর নিন, এখনো দেখবেন সব বাংলাদেশিরা বসে রয়েছে। হুম। এসব জালি কার্ড বানিয়ে দিয়েছে। ইউপির উত্তরপ্রদেশের এসটিএফ এসে 11 জনকে তুলে নিয়ে গেছিল তৃণমূল ভবনের পিছন থেকে। তৃণমূল কিছু জানে না, তার অ্যাডমিনিস্ট্রেশন কিছু জানে না। এই নিউ টাউন রাজারহাটে এরা বসে থাকতো, হুম। তৃণমূল কিছু জানে না। তৃণমূলের নেতারা বলছে কিভাবে কার্ড বানিয়ে দিতে হবে, কত টাকা ডিল হবে। আমি আবারও বলছি, 26-এ যদি আমরা তৃণমূল কংগ্রেসকে না সরাতে পারি হুম। নির্বাচনী প্রক্রিয়ার হুম। মাধ্যমে, আমরা যদি এই সরকারের পরিবর্তন না ঘটাতে পারি, এরা সুরাবর্তীর লাইনে চলছে, ভারতবর্ষের সুরক্ষা এফেক্টেড হয়ে যাবে। 46। এরা তাই সেই লাইনের দিকে নিয়ে চলে যাচ্ছে। হুম। জানেন না, সেখানে বসে একজন বলছে যে আপনি চলে আসুন, প্রধানমন্ত্রী হয়ে যাবেন, হুম। হুম। ভেঙে নিন দেশ। ভয়ঙ্কর চিন্তার বিষয়, ভয়ঙ্কর চিন্তার বিষয়। হিন্দুরা তাদের জান মাল সম্মান সমস্ত কিছু সুরক্ষিত রাখতে পারবে কিনা সেটা ইনস্টেক চলে গেছে প্রশ্ন। গ্রেটার বাংলাদেশ কি এখানে, মানে কাজটা কি চলছে গ্রেটার বাংলাদেশে? আমি আবারও বলবো হুম। যে দুটো ভাবে চলছে। হুম। এক এক শ্রেণীর এই ধরনের মডিউল তৈরি হয়েছে যারা ভিতরে বসে করছে, হুম। আরেক শ্রেণীর মডিউলও আছে, তারা মাঝে মধ্যে ছবিতে নাটকে যাত্রায় সিনেমায় সাংস্কৃতিক ক্ষেত্রে বুদ্ধিজীবীদের আলোচনায় এই বাংলাদেশকে ফিরে ফিরে পেতে চায়, বাংলাদেশ প্রীতির হচ্ছে চর্চা করতে চায়। হুম। শুনতে খারাপ লাগলো আপনি বামপন্থী, হুম। কিন্তু আপনি মনে করে দেখবেন এই যে লগ্নজিতাও তো বামপন্থী ছিল, হুম। সে তো গান গাইতে গেছে সমাজ সংস্কৃতির কথা ভেবে। হুম। তো বামপন্থী হিসেবে কোন বামপন্থী লোক, আমি জানতে চাই, যে লগ্নজিতার পাশে দাঁড়িয়ে রাস্তায় বলেছে যে সংস্কৃতির উপর এই ধরনের হচ্ছে তালিবানি অত্যাচার আমরা মানবো না, তালিবান বলবো না, বলবো যে জিহাদি অত্যাচার আমি মানবো না। কজন কারণ বামপন্থী? তালিবান বলবেন না কেন? দেখুন তালিবানের তালিবান ভালো। না না, তালিবানদের যে সংস্কৃতি, হ্যাঁ। তালিবানদের যে আইন, হ্যাঁ। সেই আইন হচ্ছে কোনো মতেই বহু জায়গায় সমর্থনযোগ্য নয়। কিন্তু প্রশাসনিক স্তরে হুম। তালিবানদেরকে হচ্ছে অ্যাড্রেস করার তাও একটা আন্তর্জাতিক মহলের অপরচুনিটির সুযোগ রয়েছে। হুম। কিন্তু এই জিহাদিদের তো কোনো জায়গায় নেই। জিহাদি, সে তালিবানেও আছে কিছু জিহাদি,
জিহাদি মানে এরা অধঃপতিত হচ্ছে হচ্ছে সামগ্রিক সামাজিক ব্যবস্থায়। এদের লক্ষ্য হচ্ছে হত্যা করব, মানুষ মারবো, হ্যাঁ খুন করব, সন্ত্রাসবাদ তৈরি করব। তা আমার বক্তব্য হচ্ছে যে সেই জিহাদিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোথায় বাধে বামপন্থীদের, বাংলার যারা বামপন্থী তারা কেউ নামেননি তো। এই সন্ত্রাস তো সংস্কৃতির উপরে সন্ত্রাস, হুম। এই কালচার তো সংস্কৃতির উপরে অত্যাচারের কালচার। কেউ কিছু বলেছেন? কেউ নামেননি, সবাই চুপ করে বসে আছে। বুঝতে হবে ভাই আপনাকে, আজকে একটা জায়গায় হয়েছে, কালকে সারা বাংলায়, বাংলায় বহু জায়গায় নিচের তলাতে হয়ে গেছে, এরকম তৈরি হয়েছে। একাধিক ছোট ছোট বাংলাদেশ, ছোট ছোট পাকিস্তান তৈরি হয়ে গেছে। হুম। শঙ্কুদা, আমার শেষ প্রশ্ন সেটা হলো যে বাংলাদেশের প্রসঙ্গ যখন আসছে আমি মালদাতে একটু যাব। আর মালদা গেলেই যার নাম উঠে আসে মোসাম্মেদ নূর বা ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, যারা হ্যাঁ, পশ্চিমবাংলার সফিস্টিকেটেড মুসলিম হ্যাঁ, বা যারা অতি দরিদ্র মুসলিম, হুম, তারা বুঝতে পেরেছেন, শুভেন্দুদা যা বলেছেন যে তেজপাতার মতো ব্যবহার করা হয় মুসলিমদের, হুম। তাদেরকে ব্যবহার করা হয় এবং মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিফট করছে। এটা বেনজির নূর বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বলেই তো কংগ্রেস অপশন হিসেবে বেছে নিয়েছেন, চলে না, গেছে। তিনি তো কংগ্রেসেই ছিলেন। হ্যাঁ তো অপশনস কি? না না, একদম অপশনস। অপশন হ্যাঁ, কেন? একদম অপশনস, নাহলে তো উনি করতেন না, ওনাকে হুমায়ুন কবিরের সাথে যেতে হতো। কারণ হুম, হুমায়ুন কবিরও তো অপশন নিয়েছেন, হুম, নওশাদ সিদ্দিকীও তো অপশন নিয়েছেন। মার্ডারের মামলা দিয়ে তাকে হয়তো ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দাঁড়াতে দেয়নি, কিছু সেটিং ফেটিং করেছিল, কিন্তু আলটিমেটলি তো অপশন নিয়েছেন। হুম। এই ধরনের মুসলিমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, এবং এই সংখ্যাটা কম নয় কিন্তু। সেটা বুঝতে পেরেছেন বলেই এতদিন হিন্দুদের বঞ্চিত করা একজন মুখ্যমন্ত্রী, তিনি হঠাৎ দুর্গাঙ্গন তৈরি করতে চলে গেছেন। তিনি হঠাৎ কালচারাল সেন্টার দীঘায় করছেন হুম। জগন্নাথের নাম নিয়ে, মহাকাল মন্দির করবেন একটু মহাকাল বললেন। মন্দির করবেন। হুম, আজকে আমি মার্জনা করবেন আমায়, তিনি যে এই যে দুর্গাঙ্গন করতে গেলেন, কেন আগের জায়গায় করতে গেলেন না? এলবি তো বলেছেন, আমরা খবর নিতে গিয়ে দেখলাম বিশেষ শ্রেণীর লোকেরা বলেছে কেন করা যাবে না। 4 কোটি টাকার মাটি ফেলা হলো। মাটি ফেলা হচ্ছে তো, সব মাটি করেছে, এখন আর তৃণমূল মাটিতে নেই। আপনি ভুল করছেন, মাটি মানুষ আর নেই। কি? মা মানুষটার ব্যাপারে আর কদিন পর বলবো। আর মাটির জায়গায় এখন চলে এসেছে র্যাম্প। তৃণমূল কংগ্রেস এখন র্যাম্পে চলে গেছে। ওই যেটা কালকে হেঁটেছেন? আরে পুরো ঢাব্বাজি। আমি আপনাকে বলছি, শুনুন, একটা মজাদার কথা বলি শুনুন। এই যে ধরুন, কোটি কোটি টাকা দিয়ে একটা কমিটিকে ভাড়া করে নিয়ে এসেছে একটা সংস্থা, সে কোটি কোটি টাকা নিয়েছে। 24 পরগনা দক্ষিণে একজন আইএএস গেছে, তার নাম মুরুকন। আপনি সততার প্রতীক, আপনি ওখানে ওকে তদন্ত করতে দিচ্ছেন না কেন? কি কারণে আটকাচ্ছেন? তাহলে ভাবুন, একজন আইএএস তিনি ইনভেস্টিগেশনে যাচ্ছেন, ইলেকশন কমিশনের অ্যাসাইন হচ্ছে একজন অফিসার, তাকে আপনি ঢুকতে দিচ্ছেন না, কিছু চাপার চেষ্টা করছেন। অথচ ওখানে যারা কাজ করছেন, ওখানকার পাড়ার যে কনস্টেবলটা পোস্টিং হয়, হুম, সেটা পর্যন্ত হচ্ছে কলকাতা থেকে, কামাক স্ট্রিট থেকে এনওসি যায়, না হলে সেখানে পোস্টিং হয় না। ডিএম তো ছেড়েই দিন, হুম, ঠিক আছে? হুম। তাহলে এই যে ইলেকশনের পুরো ব্যবস্থার কাজটা করেছে কারা? তৃণমূলের অনুগত আধিকারিকরা। ওই ব্যাটার ছেলেরাই আগে থেকে সব করে রেখেছে, 3টা 4টা করে কেস। দেখবেন বিভিন্ন জায়গায় র্যাম্পে যাবে, একটা করে এই ধরনের ঘটনা ঘটাবে। অনেকগুলো পরপর রয়েছে তো। সেট করে সেট করে রেখেছে, এগুলো প্ল্যান। এগুলো হচ্ছে প্রচারের রণকৌশল। হঠাৎ দেখলেন যে একটা ছাগল নিয়ে উঠে পড়লো কোন একটা র্যাম্পে, বললো ইলেকশন কমিশনে ছাগলের নাম আছে, দেখুন। করেছে, কোন একটা অফিসারকে সেট এটা করে। সারিয়াল বলছেন? হ্যাঁ, কথাটা সারিয়াল। ছাগল নিয়ে উঠতে পারে হয়তো, মৃত ভোটার বা কি বুথ বলছেন? সেক্রেটারি উঠতে পারে, ছাগল নিয়ে উঠবে না। কেন কেন? প্রচারের পার্ট। বলবে ইলেকশন কমিশন হুম, এইরকম কাজ করেছে, দেখুন ছাগল। একটা রাজ্যে তো হচ্ছে কুকুরেরও ছবি ওনারাই দেখিয়েছিলেন। হুম, হুম, হুম। তা আপনার কি মনে হয় কেউ ইন্টেনশনালি কুকুরের ছবি দেবে? যে প্ল্যানফুলি এটা ক্যাম্পেইনে লাগাবে সেই এটা লাগিয়েছে, সেই এটা করেছে। এরা ইলেকশন কমিশনের উচিত এফআইআর করে ওই অর্গানাইজেশনের বিরুদ্ধে ইনভেস্টিগেট করা, যে কত টাকার বিনিময়ে সব হচ্ছে, কারা করছেন, আপনি তো মাঝে মধ্যে কারা এর কমিশনে পেছনে যান। রয়েছে। কমিশনে যান আপনি। আপনি কি এটা বলবেন? আরে সেই ইলেকশন কমিশন না করলে করব। হুম, পরশুদিন তো একটা টিভিতে বললাম হুম, যে একটা অফিসার, হুম, তাকে দিল্লি ডাকা হলো, হুম, সে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করছে তো করছে, করছে তো করছে, হুম। 2টা ইয়ারের এগেনস্টে ব্যবস্থা হয়নি। যেই দিন বলেছে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা পড়ে গেছে, এফআইআর হয়ে গেছে। ডোজ দিতে হবে ঠিক ঠিক জায়গায়, ওষুধ দেওয়া দরকার। ভুল ওষুধে রোগ সারবে? ওষুধটা কোথায়? আরে দাঁড়ান, 2021 এরা লুটে নিয়েছে হ্যাঁ, কাউন্টিং এ। হ্যাঁ। এবার আমরা তো ওষুধ দেবো, যে বলবো সব কাউন্টিং অফিসার বাইরে স্টেট থেকে আনতে হবে। কোনো পাড়ার বিডিও, এলাকার এসডিও
ওমার বোন তার ঘরে খিচুড়ি বিতরণ করেন এমন কোন অফিসার, তাকে কাউন্টিং এর অফিসার রাখা যাবে না। দেখবেন না খেলা এখন 5 ফোড়ন একটু একটু করে আমরা দিচ্ছি, লাফাচ্ছে। ওই ওই লিস্টটা কবে বেরোবে? 16 না 17 তারিখ? ফাইনাল লিস্ট, হ্যাঁ, ফাইনাল ড্রাফট 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি বেরোবে। দেখবেন 15 তারিখ থেকে কান্নাকাটি, পুরো রুদালি হবে। দেখবেন পুরো প্ল্যানিং হয়ে গেছে, ক্যাম্পেইন প্ল্যানিং। দুটো টিম, একটা চলে যাবে দিল্লি, একটা চলে যাবে কলকাতা। সে কি কান্না, কি কান্না! কি রাজস্থান থেকে আপনি রুদালি আমাকে ভাড়া একটা করা? কথা বলুন, হ্যাঁ। একটা লোক 8,000 9,000 ভোটে একটা বিধানসভা কেন্দ্র যেতে, ভবানীপুর হুম। 45,000 জালি ভোট কেটে গেছে। কাঁদবে না? আরো কাটবে। বাকিগুলো তদন্ত হচ্ছে। তা যদি 50,000 1 লাখ ভোট কেটে যায়, আর যে লোকটা 8,000-এ জিতেছে তার কি অবস্থা হয় ভাবুন। আরে বিজেপি অঙ্ক কষে নেমেছে ভাই। একটা জেতা বিধানসভা আমরা হেরেছি 2021-এ, জেতা বিধানসভা। আমাদের সহজ সরল সাধারণ বুদ্ধি সম্পন্ন আমাদের কর্মীদেরকে চিটিংবাজি, চোর চুরি, চুরি ডাকাতি করে হারানো হয়েছে। কোনটা? আমাদের 2021-এর বিধানসভা নির্বাচন। ও টোটাল বিধানসভা হ্যাঁ, বলছেন। আচ্ছা। নাহলে ওই বিধানসভায় তো আমরা সরকার তৈরি করে ফেলেছিলাম। আমাদের সরকার তো লুটেছে, একটা জেতা সরকারকে হারিয়েছে, পুরো দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে। লড়বে কার সাথে? আপনার দলের অভ্যন্তরে তো কিছু ডিভিশন ছিল, তাদের জন্য হেরেছেন। দেখুন, আমি আপনাকে একটা জিনিস বুঝতে হবে, হুম। যুদ্ধে রণকৌশলে কিছু মির্জাফর আর কিছু বিভীষণ থাকবে, কিন্তু সবাইকে বিভীষণ বলবেন না। মির্জাফর আর বিভীষণের মধ্যে পার্থক্য বুঝতে হবে। হুম। মির্জাফর আপনাকে মার্ডার করে ক্ষমতায় বসবে, হুম। বাবাকে মেরে দিতে পারে, এরকম লেভেলের ব্যাপার। কিন্তু বিভীষণ রাম রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য তিনি শত্রুতা করেছেন। তাই তৃণমূলের সাথে যারা বিভীষণগিরি করবেন, তারা সব বিভীষণ, তারা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। বিজেপির সাথে বিভীষণ আমার হয়েছে। কথা শুনুন, না হুম। বিভীষণ বিজেপির মতো কোনো বিভীষণ না, নেই। 2021-এ এক আপনাদের হারিয়েছে। আপনি আমার বক্তব্য বুঝতে পারলেন না, আচ্ছা। আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। হুম। বা বিজেপির মধ্যে মির্জাফর আছে কিছু, তারা হারিয়েছে। যদি হারায় তো ওই দল দেখবে তদন্ত করে, কিন্তু বিভীষণ নেই। বিভীষণ এখনো আমি বলছি তৃণমূল কংগ্রেসে কিছু আছে, তারা চান সততার সাথে থাকতে, তারা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চান। তৃণমূল বলেছে বেরিয়ে গেলে কেস দিয়ে দেব, তাই তারা কেসের ভয়ে আছেন। কিন্তু তারা বিভীষণ, তারা ঠিক সময় মমতা ব্যানার্জিকে বোঝাবেন যে আপনার চলে যাওয়ার সময় এসেছে, এ বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা করতেই হবে। এখান থেকে ইন্টারভিউ শেষ করবো। শুরু হয়েছিল বাংলাদেশ সীমান্ত, সেখান থেকে গেলাম হচ্ছে মৌসম বেঞ্জিরুর, তারপর গেলাম হচ্ছে ইলেকশন কমিশন, তারপর ধীরে ধীরে মির্জাফর আর বিভীষণের প্রসঙ্গে আসলাম। কিন্তু আলটিমেটলি আপনারা শঙ্কুদেব পণ্ডার কথার সঙ্গে সহমত হচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।